আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়টার সিকিউ সলভিং এর দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আগের ক্লাসটাতে আমরা একটা সিকিউ সলভ করছিলাম, আজকে আমরা আরও কয়েকটা সিকিউ দেখব। এর মধ্যে দেখো 2 নম্বর সিকিউ যেটা, সেটাতে আমাদের কি বলছে, আমাদের একটা উদ্দীপক দিয়ে দিছে, তাই না? এখানে এ ইনভার্স আছে, আবার কতগুলো সমীকরণ আছে। এটা দিনাজপুর বোর্ড 22 সালে আসা, শুধু ক নাম্বারটা আমি একটু মডিফাই করে দিছি যেন আমাদের একটু বেশি সংখ্যক নিয়ম কাভার হয়। তো এখানে দেখো কি বলছে, ক নাম্বারটা যেহেতু উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট না, এটা আমরা আগে সলভ করে ফেলি। আমাদের বাম পাশে কিন্তু একটা নির্ণায়ক আছে, সেই নির্ণায়কটার মান এরকম একটা কিছু দিয়ে দিছে। তারপর বলছে ওই যে এখানে এ অক্ষর দেখতে পাচ্ছ, বি অক্ষর দেখতে পাচ্ছ, সেগুলার মান কত। একটা নির্ণায়কের মান এ এবং বির মাধ্যমে দিয়ে দিছে, তোমার বলছে এ এর মান কত, বির মান কত। তুমি যদি ভালো করে খেয়াল করো, এ এবং বি ছাড়াও কিন্তু আরও একটা অক্ষর আছে, সেটা কি এক্স। তাহলে তুমি যদি এক্সটাকে ভেনিশ করে দাও, এক্সের বিভিন্ন মান বসাও, তাহলে কিন্তু এক্সটা বাদ পড়ে যাবে, থাকবে শুধু এ বি আর অন্যান্য সংখ্যা। তখন তুমি ইচ্ছে মতো এ এবং বির মানগুলো বের করে ফেলতে পারবা। তাহলে দেখো তো সলিউশনটা আমাদের কি হবে। আমরা যদি ক নংটার সলিউশন করতে যাই, আমরা কিন্তু এক্সের নির্দিষ্ট করে মান বসাবো, তাইলে আমাদের কি হবে, এক্সটা গলে যাবে, বাকি থাকবে কিন্তু এ এবং বি। তাহলে আমরা যদি ফার্স্টে এক্স ইকুয়াল টু 0 বসাই, তাহলে দেখো তো এক্সের মান যদি 0 বসাই, তাহলে বাম পাশে কি আসবে, -4 0 0, এখানে আসবে 0 -4 আর এখানে 0। তারপর দেখো এখানে হচ্ছে 0 0 -4, তাই না? আর ডান পাশে কি হবে, এক্স এর মান 0 বসাইলে এই জায়গায় কিন্তু 0 প্লাস এ, আর এই জায়গায় কি হবে 0 মাইনাস এর হোল স্কোয়ার। ওকে, তারপর তুমি যদি ক্যালকুলেশন আরও আগায় যাও, দেখো আমাদের এখানে যে নির্ণায়কটা আছে, এটা শুধু প্রদান কর্ণের ভুক্তিগুলো আছে, বাকি সবগুলা শূন্য, মানে কর্ণ ম্যাট্রিক্স থেকে পাওয়া নির্ণায়ক বলতে পারো। কর্ণ ম্যাট্রিক্স সংশ্লিষ্ট নির্ণায়কের মান তো আমরা অনেক সহজে বের করতে ফেলতে পারি। এটার মান কিন্তু এই যে তোমার যেখানে প্রদান কর্ণের যে ভুক্তিগুলো আছে, প্রদান কর্ণের যে ভুক্তিগুলো আছে, এইগুলাকে শুধু গুণ করলেই তোমার নির্ণায়কটার মানটা হয়ে যাবে। তুমি যদি শুধু এইটার ভুক্তিগুলো গুণ করো, তাহলে তোমার কি হচ্ছে -4 -4 -4, আর ডান পাশে সরল করলে কি আসে, আমাদের এখানে এ, আর এই যে এই জায়গায় কিন্তু মাইনাসের বর্গ করলে এ স্কোয়ার, তার মানে এ স্কোয়ার ইন্টু এ, তাতে আমাদের এ কিউব হয়ে যাচ্ছে। আর এখানে কি 3 বার -4, তাই না? তাহলে আমরা লিখতে পারবো কিন্তু এ কিউব সমান -4 এর হোল কিউব। তার মানে তুমি স্পষ্টতই বলে দিতে পারো এর মান হচ্ছে -4। তাহলে আমি এক্স এর মান 0 বসাই ইজিলি এর মান পেয়ে গেলাম, আর বাকি রইল কার মান, বি এর মান। তাহলে বির মানের জন্য এক্স এর আরেকটা সহজ সংখ্যা মান বসাই, 0-র পরে আমার কাছে তো সবচেয়ে সহজ মনে হচ্ছে 1। তাহলে দেখো আমরা যদি এক্স ইকুয়াল টু 1 বসাই, তাহলে আবার এক্স গুলে যাবে, বাকি থাকবে এ বি এগুলা। তাহলে আমরা যদি এক্স এর মান 1 বসাই, তাহলে বাম পাশ থেকে কি আসে দেখো, 1 -4, তার মানে -3 2 2, এইখানে হয় 2 -3, এখানে 2 থাকে, এই জায়গায় কি 2 হয়, আর এখানে হয় -3। ডান পাশে কি হয় দেখো তো, এক্স এর জায়গায় আমি কিন্তু এখন 1 বসাচ্ছি, তাহলে আমার হবে কিন্তু এক্স এর জায়গায় 1 বসাইলে বি প্লাস এ হবে প্রথম অংশটা, আর দ্বিতীয় অংশটাতে কি হবে 1 - এ, সেটার কিন্তু হোল স্কোয়ার। ওকে, এখন আমরা তো 3/3 নির্ণায়কের মান বের করতে পারি, তাই না? তাহলে দেখো প্রথম সারির মাধ্যমে যদি মানগুলো ভাঙায়, -3 ইন্টু কি হবে 9 - 4, 9 - 4, তারপরে এখানে কিন্তু একটা সূত্রের মাইনাস, তাই না? এই পজিশনের জন্য কিন্তু একটা সূত্রের মাইনাস, তখন কি -6 -4, -6 -4, তারপরে +2 ইন্টু কি হবে 2 ইন্টু কিন্তু লিখতে হবে এই যে 2 দুগুণে 4 যোগ 6, 4 যোগ 6। ডান পাশে কি হবে, ডান পাশে তো আমাদের বি প্লাস এ, এর মান তো অলরেডি আমরা জানি -4, তার মানে আমাদের প্রথম অংশ হবে বি -4, দ্বিতীয় অংশে কি এই যে 1 - এ, এর মানে আবার -4, তার মানে এই যে এই মাইনাস আর এর মানের মাইনাস মিলে কিন্তু প্লাস হয়ে যাবে, তার মানে আমরা 1 + 4 হোল স্কোয়ার লিখতে পারবো। তারপর যদি দেখো আরও আগে যায়,
আমাদের এই জায়গায় কি হয় 9 থেকে 4 বাদ দিলে 5, 3 5 15, তার মানে -15। এখানে দেখো -10 গুণ -2, তার মানে প্লাসের 20। এখানে কত 4 আর 6 মিলে 10 দুগুণে আবার 20 গেল। ডান পাশ কি অবস্থা, আমাদের এখানে থাকে b-4, আর এখানে 4 আর 1 মিলে 5, 5 বর্গ হচ্ছে 25। তারপর যদি আমরা এইদিকে লিখি তাইলে দেখো আমাদের এখানে কত 20 20 মিলে 40, 40 থেকে যদি 15 বিয়োগ করি, 40 থেকে 15 বিয়োগ করলে কিন্তু আমাদের থাকে 25। তার মানে বাম পাশে থাকে 25 আর ডান পাশে কত 25 ইন্টু b-4, 25 ইন্টু b-4। 25 তুমি বাদ দিয়ে দিতে পারো, তার মানে একটু যদি ঘুরায় লিখো b-4 এর মান হচ্ছে 1, তার মানে b এর মান হচ্ছে 5। তাহলে তোমার b এর মান পাওয়া গেল 5, এর মান পাওয়া গেল -4। এই দুইটাই কিন্তু ক নাম্বারটার আনসার। ওকে, তারপর যদি আমরা খ নাম্বারটা দেখি, এখানে কি বলছে, বলছে এ নির্ণয় করো। এটা কিন্তু উদ্দীপক সাথে সংযুক্ত, এই এ আর এ কিন্তু ভিন্ন। হ্যাঁ, এটা কিন্তু আমাদের শেষ, এটার লেনদেন শেষ। এখানে দেখো এ ইনভার্স দিয়ে দিছে, এ বের করো। এটা কিন্তু এক ধরনের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করাই তোমাকে বলছে নির্ণয় করতে। এ ইনভার্স দিয়ে দিছে, এ বের করো, মানে তোমাকে এই যে এ ইনভার্স দিয়ে দিছে, সেখান থেকে কি বের করতে বলছে, এ বের করতে বলছে। এখন আমরা তো বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যগুলোর থেকে জানি, এ ইনভার্সে যদি আমি আরেক দফা ইনভার্স নিই, ইনভার্সের আবার ইনভার্স করলে অরিজিনালটা আমরা ফেরত পেয়ে যাব। ইনভার্সে যদি আমরা আরেক দফা ইনভার্স নিই তাহলে কি পেয়ে যাব, অরিজিনাল এ ম্যাট্রিক্সটা ফেরত পেয়ে যাব। বুঝতে পারছো? তাহলে যেহেতু আমাদের এ ইনভার্স দেওয়া আছে, ওর যদি আরেক দফা ইনভার্স করি তাইলে কি পেয়ে যাব, আমরা এ ম্যাট্রিক্সটা পেয়ে যাব। তার মানে ওর আবার ইনভার্স করতে হবে আমাদের এ ইনভার্সটা। তাইলে এরকম, এখন তুমি এ ইনভার্সের আরেক দফা ইনভার্স বের করবা, তাই না? সেই জন্য ইচ্ছে করলে সরাসরি এটা নিয়েও কাজ করতে পারো, অথবা ইচ্ছে করলে নতুন আরেকটা নামও দিয়ে নিতে পারো। নতুন আরেকটা নাম দিলে তোমার একটু লিখতে সুবিধা আর কি, কারণ যে এ ইনভার্স বারবার লিখা ওর সহগুণকগুলো লিখতে দেখতে একটু বাজে দেখাচ্ছে, উপরে -1, আমার তো দেখতেই বাজে দেখাচ্ছে আমার কাছে। তো সেই জন্য এটাকে অন্য একটা ফ্রেশ নাম দিয়ে নিলাম, সেটা হচ্ছে সি। তো প্রথমে আমাদের বিপরীত ম্যাট্রিক্সের জন্য কি করতে হয়, ওটা নির্ণয়ক বের করতে হয়, তাই না? তাহলে নির্ণয়ক কি হবে, দেখো 2 -1 1 3 0 -2 1 -4 1। ওকে, 3/3 নির্ণয়ক তো আমরা একটু আগেও বের করছি। তাহলে আমাদের কি হবে 2 ইন্টু 0, এখানে মাইনাস মাইনাস, সূত্রের মাইনাস, 0 -8, তারপরে মাইনাস, এখানে আবার সূত্রের মাইনাস, আবার এখানে একটা মাইনাস আছে -1। তারপর দেখো আমরা কি করতে পারবো, 3 একে 3 যোগ 2, 3 + 2। তারপর শেষে কি হবে 1 ইন্টু -12 -0, -12 -0। তারপর যদি আমরা লিখি, দেখো এখানে হবে -16, এই জায়গায় হবে +5 -12। তার মানে আমাদের হচ্ছে -28 + 5। তার মানে আমাদের শেষমেশ কিন্তু -23 হচ্ছে। তো নির্ণায়কের মান 0 আসে নাই, মানে কি তার ইনভার্স ম্যাট্রিক্স আছে। তাহলে এই যে ওকে যে সি নাম দিছি, ওর আরেক দফা ইনভার্স আমরা বের করতে পারবো। তাইলে আমাদের এরপরে যেন কি দরকার লাগে, সহগুণকগুলো কি বলতো? সহগুণকগুলো কিন্তু আমরা বিস্তারিত বের করতে পারি, সংক্ষিপ্তভাবে বের করতে পারি। আমি দুইটা একটু ডিটেলস বের করে দিব, বাকিগুলো সংক্ষেপে বের করব, যাদের সাংকেতিক নাম কিন্তু C11। প্রথমটা সাংকেতিক নাম কি, C11। পরে ভিতরে লিখতে হবে কি 0 -2 -4 1, তাই না? এই যে 2-র জন্য সহগুণক, তাইলে 2-র সারি কলাম বাদ দিয়া বাকিগুলা নিয়ে নির্ণায়ক। এটার মান কত হবে, মান হবে কিন্তু 0 বিয়োগ বিয়োগ, সূত্রের বিয়োগ মিলা -8। এটা গেল আমাদের C11। তারপরে C12 ওর জন্য কিন্তু সূত্রের একটা মাইনাস চিহ্ন আছে। মূলত এই জিনিসটা যেন তোমাদের মনে পড়ে, সেই জন্য আমি একটু বিস্তারিত দেখাচ্ছি। তাহলে C12 কি হবে, ওর জন্য, C12 মূলত ওর জন্য। তাহলে 3 - 2 1 1,
3 - 2 1 1 তাতে আমরা যদি ক্যালকুলেশন করি শেষমেশ কি আসে শেষমেশ আমাদের আসে কিন্তু 3 যোগ 2 5 আর সামনে মাইনাস তাহলে আমাদের কিন্তু -5 তারপর দেখো C13 কি হবে C13 এখন থেকে আমি বাকিগুলো সরাসরি লিখে ফেলতেছি C13 মানে এই যে 1 এর জন্য তখন আসবে -12 -0 তার মানে -12 তারপর যদি আমি ওই পাশে বাকিগুলো শো করি তারপরে সহগুণকগুলো কি কি সেগুলো হচ্ছে আমাদের C21 তারপরেরটা কি C22 তারপরেরটা কি C23 তারপরে কি বলতো C31 তারপরে হচ্ছে C32 লাস্টেরটা কি C33 তো এগুলো যদি আমি তোমাদের নিয়ে তো তিনটা বের করলাম এই বাকিগুলো যদি আমি একটু সরাসরি লিখে ফেলি তাহলে হবে কিন্তু এখানে আসবে -3 এখানে আসবে 1 এখানে আসবে 7 তারপরে এখানে আসবে কি 273 এখানে আসবে 2 এই জায়গায় আসবে 7 এভাবে এখানে আসবে 3 তো যেহেতু আমি দুইটা ডিটেলস দেখাইছি বাকিগুলো কিন্তু অনুরূপভাবে তোমরা নিজেরাই বের করে ফেলবে তো এখন আমাদের দেখো তো সি ইনভার্স নির্ণয়ের জন্য আমাদের সূত্রটা কি বলো 1/ডিটারমিনেন্ট অফ সি ইনটু কিন্তু অ্যাডজয়েন্ট অফ সি এটা কিন্তু একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র তাই না তাহলে আমাদের এখানে যদি মানগুলো বসাই সি ম্যাট্রিক্সটার নির্ণয়কটা আমরা কত পাইছি বলো তো নির্ণয় কিন্তু পাইছি -23 তার মানে এই জায়গায় লিখতে হবে -23 আর এখানে কি অ্যাডজয়েন্ট অফ সি অ্যাডজয়েন্ট আমরা কিভাবে লিখবো যে আগে সহগুণকগুলোকে লিখবো -8 -5 -12 -8 -5 -12 তারপরে কি -3 1 7 তারপরে কি 2 7 3 এটা কিন্তু আমাদের সহগুণক ম্যাট্রিক্স ওকে আরেক দফা ট্রান্সপোজ করতে হবে তাতেই কিন্তু সি ইনভার্স পাবো কিন্তু আমাদের টার্গেট কিন্তু এ বের করা তার মানে সি এ ইনভার্সটা কিন্তু আমি সি ধরে নিয়েছিলাম এখন সির মানটা ফেরত চলে যাও সির মান কি এ ইনভার্স ওর উপর আবার ইনভার্স তাই না জাস্ট দেখো সির উপরে ইনভার্সটা রয়ে গেল জাস্ট সির পরিবর্তে আমি এই যে এ ইনভার্সটা লিখে ফেললাম তাহলে দেখো আমাদের বিপরীত ম্যাট্রিক্সের প্রপার্টিজ বা বৈশিষ্ট্য অনুযায়ী এ ইনভার্সকে আবার ইনভার্স করলেই তো এ আর এখানে কি 1/-23 সামনে থাকবে এটাকে ট্রান্সপোজ করলে কি হবে -8 -5 -12 -3 1 7 2 7 3 তারপর দেখো গ নাম্বার অংশটাতে আমাদের কি বলছে উদ্দীপকে বর্ণিত সমীকরণ জোটটি ক্র্যামারের নিয়মে সমাধান করো দেখো এই যে আমাদের এইখানে কিন্তু একটা সমীকরণ জোট আছে তাই না এই সমীকরণ জোটটা কার মাধ্যমে সমাধান করতে ক্র্যামারের নিয়মে আমরা তো জানি ক্র্যামারের নিয়মে কিভাবে সমাধান করতে হয় তাহলে এই সমীকরণ জোটটা আমরা ক্র্যামারের নিয়মে সমাধান করে ফেলবো এখানে আমাদের কি আছে দেখো এই যে একটা সমীকরণের কিন্তু একটা অংশ দুইটা অংশ তিনটা অংশ প্রত্যেকটা অংশের মানই কিন্তু 1 তিনটা অংশের প্রত্যেকটা অংশের মান কি 1 তাহলে আমরা কিন্তু প্রথম অংশ সমান 1 লিখব দ্বিতীয় অংশ সমান 1 লিখব তৃতীয় অংশ সমান 1 লিখব উদ্দীপকের থেকে গ নাম্বারের যে 4টা অংশ ছিল সেখান থেকে আমরা দেখো এই যে সমীকরণগুলোকে আলাদা আলাদা করে লিখলাম প্রথম অংশ সমান 1 দ্বিতীয় অংশ সমান 1 তৃতীয় অংশ সমান 1 তারপর আমরা তো দেখতে পাচ্ছি এখানে ভগ্নাংশ আছে তাই না তো ভগ্নাংশ আকারে যদি থাকে তাহলে আমাদের কিন্তু এই যে পরের ক্যালকুলেশনটা অনেক কঠিন হয়ে যাবে সেজন্য আমাদের সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে ভগ্নাংশগুলো দূর করে নেওয়া তো ভগ্নাংশ দূর করতে হলে দেখো তো প্রথম সমীকরণের হরগুলোতে বাম পাশে 5 আছে আমি যদি 5 দ্বারা গুণ করে দেই তাহলে হবে x - 2y + 5z ডান পাশে হবে কিন্তু 5 ওকে তারপর 2 নং যে সমীকরণটা এখানে হরগুলোতে আছে 4 তাহলে আমি যদি 4 দ্বারা গুণ করি তাহলে হবে কিন্তু 4x + y + 3z = কিন্তু আমাদের 4 আসবে তারপর যে নিচে যে সমীকরণ বা 3 নং যেটা সেখানে হরগুলোতে যেহেতু 3 আছে আমি যদি 3 দ্বারা গুণ করি তাহলে লিখব কি x - 3y + 2z = কত 3 তাহলে দেখো এখন আমার একদম সুন্দর আকারে 3টা সমীকরণ আছে তো এখানে যেহেতু 3টা চলক আমরা তো ক্র্যামারের সূত্রে
আরেকটা নাম হচ্ছে নির্ণায়ক পদ্ধতি, তাই না? নির্ণায়ক পদ্ধতি বা ক্র্যামারের সূত্রের সমাধান করার জন্য আমাদের কি কি করণীয়? এই যে x এর মান নির্ণয়ের জন্য আমরা তখন লিখি কিন্তু dx/d, মানে দুইটা নির্ণায়কের ভাগফল, তাই না? তারপরে y এর মান নির্ণয়ের জন্য আমাদের কিভাবে লিখতে হয়? dy/d। আর z এর মান নির্ণয়ের জন্য আমাদের কি লিখতে হয়? dz/d। তো আমরা এই যে উপরে যে dx নিচে d, এখানে উপরে dy নিচে d, উপরে dz নিচে d, এগুলো আমরা আগে আলাদাভাবে বের করে নিব। তো নিচে বা হরে যে নির্ণায়কটা লিখতে হয় সেটা কি বলতো? সেটা কিন্তু আমরা এই যে x y z এর সহগগুলা দ্বারা বানাই। কি কি দ্বারা বানাই? x y z এর সহগগুলা। তাহলে x এর সহগগুলা কি কি? x এর সহগ কিন্তু 1 4 এবং 1। y এর সহগ কি কি? -2 1 এবং -3। z এর সহগ কি কি? সেগুলো হচ্ছে আমাদের 5 3 2। তারপর দেখো তো এই নির্ণায়কের মান কি আসে, আমরা এটা একটু ডিটেলসে দেখাচ্ছি। যদি নির্ণায়কের মান নির্ণয় করতে আমরা ভালো করেই পারি, তো এখানে হবে কিন্তু 2 + 9, তারপরে সূত্রের মাইনাস, এখানে আবার একটা -2 × 8 - 3, তারপর লাস্টে কি 5 আমরা লিখবো কিন্তু -12 - 1, -12 - 1। শেষমেশ আমাদের কি আসে? 9 আর 2 মিলে 11, আর এখানে মাইনাস মাইনাস মিলে +2 × 5, 2 × 5 মিলে আসে 10, আর এখানে কত? -13 5 13 65, তার মানে -65। শেষমেশ দেখো কত আসে? প্লাসের 21 মাইনাসের 65, তার মানে আমরা লিখতে পারি -44। তো এই যে সহগগুলা দ্বারা যে গঠিত নির্ণায়ক, এটার মান কিন্তু শূন্য হওয়া যাবে না। সহগগুলা দ্বারা গঠিত নির্ণায়কের মান যদি শূন্য পাও, তাহলে তুমি এই যে তিনটা যে সমীকরণ জোট, এই সমীকরণ জোটের কোনো সমাধানই পাবে না। কেন? এই যে ডির মান যদি শূন্য হয়, তাহলে দেখতে পাচ্ছ এখানে কি আসবে? এই যে হরে শূন্য বা শূন্য দ্বারা ভাগ, শূন্য দ্বারা কিন্তু ভাগ করা যায় না। তার মানে আমাদের এই যে সহগগুলো দ্বারা বা অরিজিনাল নির্ণায়কটা বা এই যে ক্র্যামারের সূত্র বলো বা নির্ণায়ক পদ্ধতি বলো, নিচে যে নির্ণায়কটা থাকে সেটার মান কোনোভাবেই শূন্য আসতে পারবে না। তো বাকিগুলোর মান শূন্য আসলেও কোনো সমস্যা নাই। তাইলে আমাদের ডি নির্ণায়কের মান আসছে -44। তারপর দেখো এই যে এক্স এর মান নির্ণয়ের জন্য লবে যে নির্ণায়ক, যার সাংকেতিক নাম ডিএক্স, সেটা আমরা কিভাবে বের করি বলো তো? সেটা বের করার জন্য আমাদের যেই কাজ করতে হয়, যার সাংকেতিক নাম ডিএক্স বা এক্স এর মান নির্ণয়ের জন্য লবে যে নির্ণায়কটা দরকার লাগে, সেটা কিন্তু এই যে আমাদের এই যে সহগগুলা দ্বারা গঠিত নির্ণায়কের এক্স এর যে কলামের অংশটা, এক্স এর কলামের অংশটা তুমি ফেলে দিয়ে এই যে ডান পক্ষের যেগুলো আছে সেগুলোকে এখানে বসাইতে হবে। এক্স এর সহগগুলা নিয়ে যে কলাম, সেটা ডান পক্ষ দ্বারা রিপ্লেস করলেই তুমি ডিএক্স পাবা। তো আমরা এখানে কি বসাবো? এই জায়গায় বসাবো কিন্তু 5 4 3, 5 4 3। তারপর দেখো আমাদের এই অংশ আর এই অংশ কিন্তু অপরিবর্তিত থাকবে। তাহলে ডিএক্স বের করার সময় এক্স এর কলামের অংশটা ডান পক্ষ দ্বারা রিপ্লেস মানে কি? এটাকে ফেলে দিয়ে এটার জায়গায় ডান পক্ষটা লিখে ফেলবো। তারপর এখানে হচ্ছে -2 1 -3, আর এখানে কি 5 3 2 গেল। এটার মান আমাদের বের করতে হবে। তারপরে ডিওয়াই কিভাবে বের করে? একদম অনুরূপভাবে এখন তুমি এক্স এর কলাম আর জেড এর সহগগুলো নিয়ে কলামগুলো অপরিবর্তিত থাকবে। শুধু ওয়াই এর যে কলামটা, মাঝখানের যে কলামটা ওয়াই এর সহগ নিয়ে যেটা আমরা বানাইছি, সেটাকে ডান পক্ষ দ্বারা রিপ্লেস করব। তাহলে আমাদের এখানে কি হবে? 1 4 1, তারপরে ডান পক্ষেরটা ওয়াই এর জায়গায় 5 4 3, আর এখানে কিন্তু 5 3 2। তারপর এটার মানও আমাদেরকে বের করতে হবে। তারপর দেখো ডিজেড এর মানটা কি হবে? এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এক্স এর কলাম ওয়াই এর কলাম অপরিবর্তিত থাকবে, জেড এর সহগগুলো নিয়ে যে কলাম সেটা ডান পক্ষ দ্বারা রিপ্লেস করতে হবে। তাহলে আমাদের কিন্তু লিখতে হবে 1 4 1, তারপর কি -2 1 -3, তারপরে কিন্তু ডান পক্ষ দ্বারা জেড এর সহগগুলোর কলাম, সেখানে আমরা লিখব কিন্তু 5 4 3। তারপর এই তিনটা নির্ণায়কের মান কিন্তু বের করতে হবে। আমরা তো একটা নির্ণায়কের মান বের করে একদম সরাসরি দেখাইলাম। তো সেইভাবেই তোমরা যদি এই তিনটা নির্ণায়কের মান বের করে ফেলো নিজেরা,
মানগুলো বের করলে তোমরা পাবে কিন্তু এটার মান আসবে -22। তারপর dy এর মান কি আসবে, আমাদের আসবে কিন্তু 14। আর dz এর মান কত আসবে, সেটা কিন্তু আমাদের আসবে -34। তাহলে আমাদের কিন্তু তিনটা মানই হয়ে গেল। এখন যদি আমরা এগুলো এখানে বসাই, এই যে ক্র্যামারের যে সূত্র সেখানে যদি আমরা বসাই, তাহলে দেখো এই জায়গায় কি লিখবো, -22, নিচে কিন্তু ওই যে ডির মানটা, ডি মানে অরিজিনাল যে নির্ণায়কটা সবগুলো নিয়ে -44, তাতে আমাদের কিন্তু হাফ আসে গেল। ওয়াইয়ের মান নির্ণয়ের সময় উপরে বসবে 14, নিচে -44, একটু হালকা কাটাকাটি ইচ্ছে করলে করতে পারো, -7/22। dz এর সময় কি হবে, আমাদের উপরে হবে -34, নিচে -44, হালকা হালকা সরল করা যায়, -2 দ্বারা কাটাকাটি করা যায়, এই জায়গায় আসবে 17 আর নিচে আসবে 22। তাহলে আমরা যদি একবারে সুন্দর করে সাজাই লিখতে চাই, তাহলে বলো তো আমাদের xyz বলতে কি আসবে, প্রথমটা আসছে হাফ, পরেরটা -7/22, পরেরটা কিন্তু 17/22, এটাই কিন্তু আমাদের আনসার। তারপর দেখো 3 নাম্বার সিকিউটা আমাদের কি বলছে, এখানে আমাদের দুইটা দৃশ্যকল্প দিয়ে দিছে। দৃশ্যকল্প 1 এ আছে হচ্ছে এরকম, তারপরে দৃশ্যকল্প 2 একটা নির্ণায়ক দেখতে পাওয়া যাচ্ছে। এখানে হচ্ছে মিক্সড, তোমাদের সবগুলো নিয়ম কভার করার জন্য ঢাকা বোর্ড 21 এবং 23 সালে আসা কোশ্চেনগুলো আমি একটু মিক্সড করে দিছি। তো ক নাম্বারটা যেহেতু আমাদের উদ্দীপক নিরপেক্ষ, আমরা আগে ক নাম্বার নিট টেনশনে করে ফেলি। তাহলে দেখো আমাদের ক নাম্বারটাই কি বলছে, আমাদের বলছে কে এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের সংজ্ঞা কিন্তু আমরা জানি, তাই না? একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হয়। এটা ম্যাট্রিক্স, বাট এটা ব্যতিক্রমী হওয়ার কারণে ওর যে নির্ণায়ককে কিন্তু খাড়া দাগের মধ্যে লিখতে হয়। তাইলে এই যে ম্যাট্রিক্সটা, সেটা প্রশ্নে যেহেতু ব্যতিক্রমী বলছে, তার মানে ওর নির্ণায়কের মান কি হবে, 0 হবে। তাহলে আমরা কিন্তু এই কথাটা লিখতে পারি, কি কথা, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়ক 0। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়ক বা নির্ণায়কের মান 0। কত, 0। তাহলে আমাদের যে এখানে যে ম্যাট্রিক্সটা দিয়ে দিছে, যেহেতু এটা ব্যতিক্রমী, তার নির্ণায়কের মান 0। আমাদের এখানে k+3 k -1 k+2, সেটা সমান কি হবে, 0 আসবে। এখন তো 2/2 নির্ণায়কের মান আমরা ইজিলি বের করে ফেলতে পারি, তাই না? প্রদানকরণের 2টা গুণ মাইনাস বাকি 2টা গুণ। তো প্রদানকরণের 2টা গুণ মানে কি, মানে কিন্তু k+3 × k+2, তারপর সূত্রের মাইনাস k × -1 = 0। তারপর যদি আমরা ক্যালকুলেশন এদিকে আরও আগে যাই, k+3 এর সাথে k+2 এই গুণ তোমরা ইজিলি করতে পারবা। আমি যদি ডাইরেক্ট করে ফেলি, k² + 2k + 3k প্লাস কিন্তু 6, তারপর এখানে কি, এই যে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস আরেকটা k = 0। তারপর দেখো যদি একটু সিরিয়ালি সাজাও, তাহলে আমাদের কিন্তু হচ্ছে k², 2টা 3টা মিলে 5টা, আরেকটা মিলে 6টা, 6k + 6 = কিন্তু 0। এখন এটা আমরা কি মিডল টার্ম করতে পারবো? মিডল টার্ম করতে হলে তো মনে হয় হবে না। আমাদের দ্বিঘাত সমীকরণ সমাধানের যে সাধারণ সূত্র অথবা বর্গ করার মাধ্যমে যে সমাধান, হোল স্কয়ার বানায় সমাধান, সেই দুইটার কোনো একটাতে যাইতে হবে। তোমার এই যে দ্বিঘাত সমীকরণ মানে x² + bx + c = 0, এটা সমাধানের জন্য আমাদের সূত্র কি, x = -b ± √b² - 4ac/2a, অথবা আবার হোল স্কয়ার বানায় আরেকটা নিয়ম আছে, তার মাধ্যমে তোমরা করে ফেলতে পারো। তো এই সূত্র দিয়ে করলে হবে। আমি আরেকটা সিস্টেম দেখাই দিচ্ছি, দেখো ওইটা অনেক মজার। এখানে তোমার হোল স্কয়ার বানাইতে হবে। তুমি কিন্তু লিখতে পারবা k² + 2 × k, এমন কিছু লিখতে হবে যেটাকে আমরা b হিসাবে নিব, a² + 2 × a, b হিসাবে এমন কিছু নিতে হবে যেন এটা 6k সমান হয়। তার মানে আমার কিন্তু 6k কে 2k দ্বারা ভাগ করলে বাকি থাকে 3, তারপর আমি লিখব কিন্তু 3², আর এখানে 6 আগেই আছে, আর ডান পাশেও 3² লিখব।
কারণ এই যে a প্লাস বি হোল স্কোয়ার বানানোর জন্য আমি এখানে 3 স্কোয়ার যোগ করছি, ডান পাশেও যোগ করে দিতে হবে, তাইলে আমাদের মান আর কোনো চেঞ্জ হইল না। তাইলে দেখো বাম পাশে কি হইলো আমার k প্লাস 3 হোল স্কোয়ার, ডান পাশে কি এই যে 9 বিয়োগ 6 তাতে আসে কিন্তু 3। তারপর দেখো আমরা যদি পরে এদিকে দেখাই, এখন যদি আমরা বর্গমূল করি, বর্গমূল করলে আমার কি আসবে k প্লাস 3 সমান কিন্তু আসবে প্লাস মাইনাস √3। তার মানে k এর মান কত হইল -3 প্লাস মাইনাস √3। এটাই কিন্তু আমার ক নং অংশটার আনসার। তারপর খ নাম্বার অংশটা যদি দেখতে চাও, আমাদের বলছে দৃশ্যকল্প 1 থেকে ফাংশন অফ a প্লাস 2 নির্ণয় করো। ফাংশন অফ a, তাই না? ফাংশন অফ a মানে কি? আমাদের একটা ফাংশন থাকা লাগবে এবং ক্যাপিটাল A থাকা লাগবে। দেখো আগে ক্যাপিটাল A কিন্তু একটা ম্যাট্রিক্স, এই যে সাংকেতিকভাবে লিখে দেওয়া। ক্যাপিটাল A কি? একটা ম্যাট্রিক্স যাকে সাংকেতিকভাবে লিখে দিছে, যেখানে আমাদের এই যে ai যে ভুক্তিগুলোর পরিচয় বলে দিছে 2i মাইনাস j, আর ফাংশন অফ x কি বলছে x স্কোয়ার প্লাস থ্রাইস x। তারপর বলছে ফাংশন অফ a প্লাস 2 বের করো। তার মানে আমাদের ফার্স্টে a ম্যাট্রিক্সটাকে বিস্তারিতভাবে বের করে নিতে হবে। তাহলে আমরা যদি খ নংয়ের জন্য a ম্যাট্রিক্সটা বিস্তারিতভাবে বের করি, তাইলে দেখো কি হবে। আমাদের খ নংয়ে কিন্তু দরকার a ম্যাট্রিক্সটা। a কি দিয়ে দিছে? a কিন্তু দিয়ে দিছে aij 3/3। 3/3 মানে কি? 3/3 মানে কিন্তু ওর 3টা সারি থাকবে, 3টা কলাম থাকবে। 3/3 মানে 3টা সারি 3টা কলাম, এমন একটা ম্যাট্রিক্স। আর ভুক্তিগুলার সাংকেতিক নাম কিন্তু দেখো এই যে স্মল a আছে, পরে কিন্তু এখানে হচ্ছে কত নাম্বার সারিতে কত নাম্বার কলামে। তার মানে সবগুলো যে 3/3 মানে তার 9টা ভুক্তি থাকবে, 3টা সারি 3টা কলাম, 3 গুণ 3 করলে কত হয় 9। তার মানে যে 9টা ভুক্তি থাকবে, এগুলাকে তুমি যদি লিখে ফেলো আগে যে এ পরেরটাও এ, এখানেও এ এখানেও কি এ আগে ভুক্তিগুলার এই যে সাধারণ নাম এ সেটা লিখলাম। এখন পজিশনগুলা এই যে আই দ্বারা বুঝায় কিন্তু সারি নাম্বার। তাহলে দেখো তো এটার নাম প্রথম সারি, তাহলে সারির জায়গায় 1 বসাবো, সারির জায়গায় 1 বসাবো, সারির জায়গায় 1 বসাবো। এটা কিন্তু দ্বিতীয় সারি, সারির জায়গায় 2 বসাবো, সারির জায়গায় 2 বসাবো, সারির জায়গায় 2 বসাবো। তারপর এটা কিন্তু আমাদের তৃতীয় সারি, সারির জায়গায় 3 বসাবো, সারির জায়গায় 3 বসাবো, সারির জায়গায় 3 বসাবো। তারপর হচ্ছে কলাম সংখ্যা 3। আমরা তো জানি এটা 1 নাম্বার কলাম, তাহলে কলামের জায়গায় 1 লিখবো, কলামের জায়গায় 1 লিখবো, কলামের জায়গায় 1 লিখবো। এটা 2 নাম্বার কলাম, কলামের জায়গায় 2 লিখবো, কলামের জায়গায় 2 লিখবো, কলামের জায়গায় 2 লিখবো। এটা 3 নাম্বার কলাম, কলামের জায়গায় 3 লিখবো, কলামের জায়গায় 3 লিখবো, কলামের জায়গায় 3 লিখবো। তার মানে এই যে সাংকেতিক ভাবেটা কি আরো একটু বিস্তারিতভাবে লেখা হয়েছে। তো আমাদের আরো কি দিয়ে দেওয়া ছিল? আমাদের কিন্তু দিয়ে দেওয়া ছিল aij সমান, আমাদের দিয়ে দেওয়া ছিল কিন্তু 2i মাইনাস j, তাই না? আমাদের aij সমান কি দেওয়া ছিল? এই যে 2i মাইনাস j। তো এখান থেকে আমি ভুক্তিগুলো যদি একটু বিস্তারিত বের করে রাখি, তাহলে দেখো এই যে তোমার a11 পাইতে চাও, তোমার তো aij আছে, তাহলে দেখো তো i এর জায়গায় কি দরকার 1, i এর জায়গায় 1, j এর জায়গাতে 1। তুমি যদি i এর স্থানে 1, j এর স্থানে 1 বসাও, তাহলে a11 পাবা। সেটা কি হবে? i এর জায়গায় যদি 1 বসাও 2 × 1, j এর জায়গাতে যদি 1 বসাও তাহলে -1। সরল করলে তো ইজিলি পারবা। 2 একে 2 বিয়োগ 1, তার মানে তোমার আসবে ফাইনালি 1। তারপর a12 কি হবে? a12 কিন্তু এই যে দেখো i এর জায়গায় কত 1, j এর জায়গায় কত 2, তার মানে তোমার লিখতে হবে 2 × 1 - 2, তার মানে তুমি পাচ্ছ 0। তারপরে দেখো a13 কি হবে? a13 মানে এই যে দেখো এখানে i এর জায়গায় কিন্তু আমাদের 1, j এর জায়গায় 3, 2 × 1 - 3, তার মানে আমি পাবো কিন্তু -1। তার মানে প্রথম সারির ভুক্তিগুলো আমি বের করে ফেলতে পারছি। একইভাবে যদি দ্বিতীয় সারিগুলো বের করো, a21 বের করতে পারবা, a22 বের করতে পারবা, a23 বের করতে পারবা,
তারপর A31 বের করতে পারবা, A32 বের করতে পারবা, A33 বের করতে পারবা। যদি A21 বের করো, আমি একটু তাড়াতাড়ি করে ফেলতেছি, 2 দুগুণে 4 বিয়োগ 1, তার মানে এখানে আসবে 3, এখানে আসবে 2 দুগুণে 3, 2, 1, এখানে কি আসবে? এর জায়গায় আমাকে 3 বসাইতে হবে, 3 দুগুণে 6 বিয়োগ 1, 5 আসবে, এখানে আসবে 4, এখানে আসবে 3। তাহলে দেখো এই ম্যাট্রিক্সটার ভিতরে যে 6টা ভুক্তি আছে সাংকেতিকভাবে যাদের লেখা ছিল এবং বের করার সূত্র দেওয়া ছিল, সেখান থেকে আমি সবগুলো কিন্তু বের করে ফেলছি। তাহলে আমার এ কি হবে? আমার এ কিন্তু হবে এগুলা পজিশন মতো লিখে ফেললেই হয়ে যাবে। 1 0 -1, পরেরটা কি 3 2 1, তারপরে কি 5 4 3। তাইলে আমি এটা পুরোপুরিভাবে পেয়ে গেলাম, এ কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের পরবর্তী কাজ কি? এখন আমাদের পরবর্তী কাজ কিন্তু এই যে একটা ফাংশন অফ এক্স দিয়ে দিছি x² + thrice x। ফাংশন অফ এক্স কি? x² + thrice x। আর আমার টার্গেট কি? ফাংশন অফ a + 2 বের করা। ফাংশন অফ এক্স কিন্তু x² + thrice x। আমাদের কিন্তু কি দিয়ে দিছে? আমাদের দিয়ে দিছে ফাংশন অফ এক্স সমান x² + thrice x। আমাদের বের করতে বলছে কি? বের করতে বলছে কিন্তু ফাংশন অফ a + 2। তাইলে দেখো এখানে কি লিখতে হবে? ফাংশন অফ a, তাই না? তোমাদের যেমন এই যে এখানে যদি ফাংশন অফ x থেকে তোমাদের বলতো ফাংশন অফ 7 বের করো, তাহলে তোমার কাজ কি হইতো? তখন তুমি কিন্তু লিখতে x এর জায়গায় 7, 7² + 3 × 7, 7² + 3 × 7, তার মানে 49 + 21, তার মানে তোমার 4 2 6, মানে 70 আসতো, তাই না? এরকম একটা কিছু আসতো মনে করো। কিন্তু এখানে আমাদের এ কিন্তু সংখ্যা না, এ কি? ম্যাট্রিক্স। এ যে একটা ম্যাট্রিক্স, তাহলে এক্স এর জায়গায় যদি এ বসাও, তোমার প্রথম পদ আসবে a², দ্বিতীয় পদ আসবে 3a, তৃতীয় পদ নিয়েই হচ্ছে আসল কাহিনী। তৃতীয় পদে এখানে আছে একটা সংখ্যা। তোমার যদি এই যে f(7 + 2) থাকতো, তখন কিন্তু তুমি সাথে +2 লিখে দিতে পারতা। সাথে কি লিখে দিতে পারতা? +2। কিন্তু এখন দেখো প্রথম পদ কিন্তু a², এ যেহেতু একটা 3/3 ম্যাট্রিক্স, a² একটা 3/3 ম্যাট্রিক্স, 3a মানে a কে 3 দ্বারা গুণ, সেইটা একটা আমাদের ম্যাট্রিক্সে আসবে। কিন্তু এরপরে তো সংখ্যা থেকে যাচ্ছে। আমরা যেমন সিংহের সাথে হরিণ যোগ করতে পারি না, যে 5টা সিংহ যোগ 2টা হরিণ, কয়টা সিংহ হয়? ও তো যোগ করা যাবে না। তাহলে এখন এইখানে কিন্তু আমাদের একই রকম সিচুয়েশন আসতেছে। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজ করতে হয়, নিয়ম হচ্ছে গণিতবিদরা নিয়ম করে দিছে যে ম্যাট্রিক্সের সাথে সংখ্যা সরাসরি যোগ করা যায় না, বাট যদি এই ধরনের পরিস্থিতি আসে, সংখ্যাটার সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স যুক্ত কইরা ওকেও ওদের মতো বানিয়ে নিতে হবে। মানে এই যে হরিণের সাথে সিংহ যোগ করতে চাচ্ছ, হরিণকে ওই যে তোমরা মানে সিংহের মতো চামড়া বানায় ওকে সিংহ বানায় তারপর যোগ করতে হবে। বুঝতে পারছো? ম্যাট্রিক্সের সাথে সংখ্যা যোগ করার নিয়ম কি? আমার এই যে 2 সাথে আইডেন্টিটি বা অবেদক ম্যাট্রিক্স গুণ করে সম আকারের, যেহেতু এগুলো 3/3, 2 না লিখে একবার কিন্তু 2 লিখলে ভুল হয়ে যাবে। একবারই তোমার লিখতে হবে। যখন এই পদে যখন ম্যাট্রিক্স লিখে ফেলছো, এই পদে যখন ম্যাট্রিক্স লিখে ফেলছো, এই পদে আর সংখ্যা লেখার সুযোগ নেই। একবারে এখানে তোমার নির্ভুল যদি লিখতে চাও, এখানে তোমার কি করতে হবে? সরাসরি তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্স সাথে দিয়ে দিতে হবে। তাহলে আমাদের f(a + 2) বের করা মানে এই মানটা বের করা। তাহলে এই মানে আমাদের প্রথমে লাগবে a², তাই না? a² মানে কি? a × a। তাহলে আমরা যদি a² বের করি, a² মানে কি? a × a। আমাদের তো a আছে, আমাদের a কত? এই যে আমাদের a কিন্তু 1 0 -1 3 2 1, তারপরে কিন্তু 5 4 3। পাশে আবার a লিখতে হবে, 1 0 -1 3 2 1 5 4 3। তারপর আমাদের কি করতে হবে? ম্যাট্রিক্স গুণের যে নিয়ম, তাই না? প্রথমটার সারিকে নিয়ে দ্বিতীয়টার কলামের উপর ফেলতে হবে। যেহেতু 3টা সারি আছে, আগে আমরা প্রথম সারি দিয়ে আক্রমণ করব। প্রথম সারিকে নিয়ে প্রথম কলামের উপর ফেলবো, যেটার উপর যেটা সেটার সাথে সেটা গুণ করে যোগ করে দিলে ফলাফলে কিন্তু একটা ভুক্তি।
দেখো এই যে এটা যদি এটার উপর নিয়ে ফেলো 1 + 0 - 5, 1 + 0 - 5। তারপরে প্রথম কলামকে গুণ করা শেষ, দ্বিতীয় কলামকে যদি গুণ করো 0 + 0 - 4, 0 + 0 - 4। তারপরে কি আমাদের হবে কিন্তু -1 + 0 - 3, -1 + 0 - 3। প্রথম সারি দিয়ে গুণ করা শেষ। এখন দ্বিতীয় সারি দিয়ে গুণ করব, তাহলে হবে 3 + 6 + 5, 3 + 6 + 5। তারপর কি হবে 0 + 4 + 4, 0 + 4 + 4। তারপরে কি হবে -3 + 2 + 3, -3 + 2 + 3। তারপর যদি আমরা তৃতীয় সারি দিয়ে গুণ করি, তাইলে এই যে সারিকে নিয়ে কলামের উপর 5 একে 5 + 12 + 15, 5 + 12 + 15। তারপর কি হবে 0 + 8 + 12, 0 + 8 + 12। তারপরে কি হবে -5 + 4 + 9, -5 + 4 + 9। তারপর যদি আমরা সরলটা করে ফেলি, সরলটা যদি করে ফেলি তাহলে দেখো কি হবে, আমাদের কিন্তু হবে এখানে -4, তারপর হবে -4, তারপর হবে -4। এখানে 5 আর 6 মিলে 11, 12 13 14, এখানে হবে 8 আর এখানে হবে 2। তারপরে কত 20 আর হচ্ছে 12 মিলে 32, এখানে হবে 20, এখানে হবে 8। এরকম আমাদের কিন্তু স্কয়ারের মান আসে। তাইলে দেখো এখন যদি আমরা পুরা এই রাশিটার মান, যেটার মান আমাদের বের করা দরকার, সেটা যদি আমরা বের করে ফেলি a² + 3a + 2i3, সেটা কি আসবে? তাহলে আমাদের a² + 3a + 2i3, তাই না? আমরা তো a² পাইছি। a² কি ছিল? a² কিন্তু আমাদের ছিল -4, -4, -4। তারপরে কি আছে? তারপরে কিন্তু আছে 14, 8, 2, 32, 20, 8, 14, 8, 2, 32, 20, 8। এটা গেল আমাদের a² + 3 × a। a জেনে কি ছিল আমাদের 1 0 -1 3 2 1, তারপরে ছিল 5 4। এটা আমরা আগের পৃষ্ঠা দেখেই লিখব। এরপরে 2 × i3, আমরা কিন্তু i3 জানি, অবেদক ম্যাট্রিক্স 3/3, তাই না? প্রদান কর্ণে 1, বাকি সবগুলো ভুক্তি 0, প্রদান কর্ণে 1, বাকি সবগুলো ভুক্তি কি 0। তাহলে দেখো এখন যদি আমরা এই ক্যালকুলেশনটা সরল করতে থাকি, আমাদের কিন্তু এখানে যা আছে, এখানে একটু কাজ বাকি আছে। 3 দিয়ে ভিতরে গুণ, 2 দিয়ে ভিতরে গুণ, সেই জন্য প্রথমটাকে একটু অ্যাড করতে হবে ওদের জন্য। সবগুলো পদ মিলেমিশে আগাইলো, ও যদি একলা একলা আগায় যায় তাহলে তো বাকিরা রাগ করবে। তো যাই হোক, 3 দিয়ে যদি এখানে ভিতরে গুণ করো 3 0 -3 9 6 3, 3 5 15 12, 3 3 9। আর 2 দিয়ে আইডেন্টিটি ম্যাট্রিক্সকে গুণ করা তো অনেক সহজ। 2 0 0 0 2 0 0 0 2। এখন 3টা যোগ, তাই না? এই যোগ তো আমরা ডাইরেক্ট লিখে ফেলতে পারবো, আমরা তো ইন্টারমিডিয়েটে পড়ি। -4 + 3 + 2, তার মানে এখানে 5 - 4, তাতে আমাদের কিন্তু 1 থাকে। -4 0 0, তার মানে এখানে -4ই থাকে। -4 -3 -7 থাকে। এখানে দেখো 14 আর 9 মিলে 23, 23 হয়। তারপরে কি হয় 8 আর 6 মিলে 14, 15 16, এখানে কত 2 আর 3 মিলে 5। ওকে, তারপর দেখো 32 আর 15 মিলে 47, এখানে হচ্ছে 47, 20 আর 12 মিলে 32, আর এখানে 8 আর 9 মিলে 17, 18, 19 হয়। তাহলে এইটাই কিন্তু আমাদের খ নং অংশটার আনসার। তারপর দেখো গ নাম্বার অংশটাতে কি বলছে, আমাদের কিন্তু ডি একটা নির্ণায়ক দিয়ে দিছে, দেখতে পাচ্ছ বিশাল বড় নির্ণায়ক, তাই না? আমাদের ডি একটা নির্ণায়ক দিয়ে দিছে। তারপর কি বলছে, এই যে ডি সমান s³ মানে কি, s মানে p + q + r,
তার মানে এস কিউব হবে কি, এস কিউব হবে কিন্তু পি প্লাস কিউ প্লাস আর এর হোল কিউব। তার মানে তোমার এই নির্ণায়কটার মান তোমাকে পি প্লাস কিউ প্লাস আর হোল কিউব দেখাইতে বলছে, বুঝছো? নির্ণায়কের সামনে আবার 8 আছে, তাই না? সামনে 8 আছে আর ভিতরে এখানে একটু ভগ্নাংশ আছে, এখানে পি পি কিউ কিউ ভগ্নাংশ আর আর ভগ্নাংশ। তাইলে আমরা যদি নির্ণায়কটা উঠাই, ওর মান ক্যালকুলেশন কইরা পি প্লাস কিউ প্লাস আর হোল কিউব যদি নিয়ে আসতে পারো, তাইলে তোমার এস কিউব হয়ে যাবে। গণঙে কিন্তু আমাদের এই যে এই নির্ণায়কটা নিয়ে কাজ করতে হবে, সেটার মান আমাদের যা দেখাইতে হবে সেটা আমাদের মনে আছে। আমাদের মান যেন কি আনতে হবে, পি প্লাস কিউ প্লাস আর হোল কিউব। ওকে, এখন এটা আনার আগে দেখো এখানে সামনে কিন্তু একটা সংখ্যা আছে 8, তাই না? 8 মানে কি? 8 মানে কিন্তু আমাদের 2 ইন্টু 2 ইন্টু 2। তাইলে আমরা এই যে 2কে একটা 2 দিয়ে প্রথম কলামের ভিতরে গুণ করে দিলাম। আমরা কিন্তু জানি নির্ণায়কে ভিতরে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে জাস্ট একটা কলামকে অথবা একটা সারিকে করতে হয়। তাহলে আমরা প্রথম সারিকে 2 দিয়ে গুণ করব, একটা 2 দিয়া, আরেকটা 2 দিয়ে দ্বিতীয় সারিকে গুণ করব, আরেকটা 2 দিয়ে গুণ করব কাকে, তৃতীয় সারিতে। তাইলে এই যে 8কে ভাঙে 2 2 2 ভিতরে যদি আমরা প্রবেশ করে ফেলি, তাহলে কিন্তু এই যে ভগ্নাংশটা দূর হয়ে যাবে। ভগ্নাংশটা দূর হয়ে গেলে আমাদের অনেক সুবিধা। যাই হোক, তাহলে আমরা 2 দিয়ে যদি ভিতরে গুণ করে ফেলি, 2 2 2 প্রথম সারিকে 2 দ্বারা গুণ করলে আমাদের হবে কিন্তু পি মাইনাস কিউ মাইনাস আর। এখানে হবে কি 2p, এখানে হবে কিন্তু 2p। তারপর দেখো দ্বিতীয়টাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2q, এখানে হবে কিন্তু q মাইনাস আর মাইনাস p, এখানে হবে কিন্তু 2q। তারপরে যদি তৃতীয়টাকে গুণ করি, এখানে হবে 2r, এখানে হবে 2r, এই জায়গায় কি r মাইনাস p মাইনাস q, এরকম হইল। এখন আমাদের লাগবে কিন্তু p প্লাস কিউ প্লাস আর। এটা যোগের মাধ্যমে ক্যালকুলেশন করা যায়, বিয়োগের মাধ্যমে করা যায়, দুইভাবেই সহজ। তো আমরা কি তুলনামূলক যোগে দুর্বল না বিয়োগে দুর্বল? আচ্ছা, আমরা দেখো একভাবে করলেই হচ্ছে। আমি যদি দেখো এই যে এটার নাম কিন্তু আমাদের প্রথম কলাম, এটার নাম আমাদের কি দ্বিতীয় কলাম। আচ্ছা, প্রথম কলাম থেকে যদি আমি দ্বিতীয় কলাম বিয়োগ করি, তাহলে জাস্ট একটা জায়গায় দেখো, এখানে দেখো এখানে আছে পি একটা, বিয়োগ হবে 2টা, তাহলে প্লাসের একটা মাইনাসের 2টা, মাইনাসের একটা পি থেকে যাবে, এখানে হবে মাইনাস কিউ মাইনাস আর। তার মানে তুমি যদি মাইনাস কমন নিয়ে নাও, পি প্লাস কিউ প্লাস আর টার্গেটের মতো চলে আসতেছে। এখানে বিয়োগ করতেছে এই যে কলাম 1 থেকে, এখানে দেখো 2r বিয়োগ 0, 0 থেকে তো তুমি যা ইচ্ছা তাই কমন নিতে পারতেছ। এইখানেও মিলে যাবে, এই যে এখানে বিয়োগ করব। তার মানে কলাম 1 থেকে কলাম 2 যদি বিয়োগ করি, প্রমাণে যেরকম দরকার সেরকম অংশ আমাদের চলে আসতেছে। সেই জন্য আমরা কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করব। কলাম 1 থেকে যদি কলাম 2 বিয়োগ করি, এই জায়গায় কি হবে, এই যে প্লাসের একটা পি মাইনাসের 2টা হয়ে যাবে, বিয়োগ করলে তোর সামনে মাইনাস চিহ্ন হয়ে যাবে, তখন আমাদের হবে কিন্তু মাইনাস পি মাইনাস কিউ মাইনাস আর। বিয়োগ মানে মাথা পেট লেস, 3 জায়গাতেই বিয়োগ করতে হবে। এখানে যদি বিয়োগ করি, দেখো এটা তোমাদের অনেকেরই ভুল হয়, এই জন্য আমি একটু দেখাই নিচ্ছি। 2q বিয়োগ মানে চিহ্ন বদলে যোগ, মাইনাস কিউ প্লাস আর প্লাস পি। এটাকে যদি সরল করো, এই যে পি, এই যে প্লাসের একটা কিউ, এই যে প্লাসের একটা আর, তার মানে এই অংশে হবে পি প্লাস কিউ প্লাস আর। 2r থেকে 2r বিয়োগ করলে 0 হয়। তাহলে কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করা আশা করি ইজিলি বুঝতে পারছো। এখন কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করব। 2p থেকে 2p বিয়োগ করলে 0, এটার থেকে যদি আমরা এটা বিয়োগ করি, এইখানেও দেখো এই যে প্লাসের একটা কিউ মাইনাসের 2টা কিউ, তার মানে আমাদের হবে কিন্তু মাইনাস কিউ। যদি একবারে সাজায় লিখ হয় তো বুঝবো, আমরা ইন্টারমিডিয়েটে পড়ি, মাইনাস পি মাইনাস কিউ মাইনাস আর। 2r থেকে যদি এটা বিয়োগ করি, এই যে 2r মাইনাস আর প্লাস পি প্লাস কিউ, একবার যদি সাজায় লিখো তাহলে তোমার হবে কিন্তু পি প্লাস কিউ প্লাস আর। এই জায়গায় যা ছিল তাই, 2p 2q আর মাইনাস পি মাইনাস কিউ। আমরা কি কাজ করলাম এই জায়গাটাতে? আমরা যে কাজটা করছি, এটাকে যদি আমরা একটা সাইড নোট দিয়ে রাখি, তাহলে আমাদের কি করতে হবে, নতুন c1 কিভাবে পাইছি, আগের c1 থেকে c2 বিয়োগ করে, তাই না? নতুন c2 কিভাবে পাইছি, আগের c2 থেকে c3 বিয়োগ কইরা। ওকে, এখন দেখো আমাদের কিন্তু অনেক কমন যায়, দেখছো এখান থেকে কমন যায় পি প্লাস কিউ প্লাস আর,
এখান থেকেও কমন যায় পি প্লাস কিউ প্লাস আর। পি প্লাস কিউ প্লাস আর কিন্তু দুইবার কমন যাচ্ছে। পি প্লাস কিউ প্লাস আর কয়বার কমন যাচ্ছে? দুইবার। তার মানে এটাকে তুমি হোল স্কয়ার লিখে ফেলতে পারো। বাকি থাকে কি? এখান থেকে আমি এই যে এটা তোমাদের তাও আমি আলাদা করে বুঝিয়ে দিচ্ছি, মাইনাস পি মাইনাস কিউ মাইনাস আর, এখান থেকে তুমি যদি -1 কমন নিয়ে রাখো পি প্লাস কিউ প্লাস আর। আমি তো পি প্লাস কিউ প্লাস আরটাকে পিক করে বাইরে নিয়ে যাচ্ছি, তাহলে বাকি থাকবে কিন্তু -1। এখানে বাকি থাকবে নর্মাল 1, এখানে বাকি থাকবে কিন্তু 0। ঠিক আছে, এখানে বাকি থাকবে 0 এই যে আগের মতোই, বাকি থাকবে -1, বাকি থাকবে +1। এই জায়গায় কি 2p 2q, আর এখানে কিন্তু আর -p - q এরকম আমাদের আসবে। বুঝতে পারছো? এখন আমি কি করব? এখন তো আমার দরকার, এখন তুমি যেগুলো সরাসরি গুণ করে দিতে পারো অথবা আরেক দফা কাজ করে নিতে পারো। তুমি যদি আরেক দফা কাজ করো তাতেও হবে, অথবা সরাসরি যদি গুণ করে দাও তাতে হবে, তোমার যেটা ভালো লাগে। তো আমরা সরাসরি না কইরা একটু ক্যালকুলেশন যদি নিয়ম অনুযায়ী করি। বাইরে তো পি প্লাস কিউ প্লাস আর আসি, বাইরে আমার আছে কিন্তু পি প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার। আর ভিতরে কি দেখো, এই জায়গায় আমার কিন্তু আছে -1, তাই না? এটার সাথে যদি আমি বা প্রথম কলামটাকে নিয়ে যদি প্রথম সারিটাকে নিয়ে যদি দ্বিতীয় সারির সাথে যোগ করি, -1 যে 1-এর সাথে যোগ হয়ে 0 হয়ে যাবে। দুইটা 0 হইলে তো আমার অনেক সুবিধা। তার মানে প্রথম সারিকে নিয়ে দ্বিতীয় সারির সাথে যোগ করতেছি, প্রথম সারিকে নিয়ে দ্বিতীয় সারির সাথে যোগ করতেছি, তাহলে আমার প্রথম সারি কিন্তু অপরিবর্তিত, -1 0 একটা হচ্ছে 2p। দ্বিতীয় সারির সাথে প্রথম সারির সাথে যোগ হচ্ছে, তার মানে এখানে হচ্ছে 0, এইখানে অপরিবর্তিত, এখানে 2p + 2q, 0 -1 2p + 2q, 0 -1 2p + 2q। তৃতীয় সারিতে কিন্তু আমরা হাতও দিচ্ছি না, 0 1 r - p - q, 0 1 r - p - q। আমি কি কাজ করছি বলো তো? নতুন r2 কিভাবে বানাইছি? আগের r2-র সাথে r1 যোগ কইরা, এই কাজটা আমি করছি। এখন আমাদের দেখো এই যে এই জায়গায় আমাদের কিন্তু দুইটা 0 আছে। এই জায়গায় কি আছে? দুইটা 0 আছে। তাহলে এই জায়গায় দুইটা 0 আছে, 0 না সেই ভুক্তিটা কত? -1। তাহলে আমাদের -1 সামনে চলে যাবে, এই সারি আর এই কলাম বাদ। তাহলে আমরা এখানে কি লিখব? এই জায়গায় কিন্তু আমাদের বাইরে তো যেগুলো আছে সেগুলো থাকবেই, পি প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার, -1টা সামনে চলে আসবে, আর -1-এর সারি কলাম বাদ। তাহলে থাকে কি? থাকে -1 2p + 2q, এখানে থাকে 1 r - p - q। ওকে, এখন আমাদের দেখো এই জায়গায় কিন্তু আমাদের আছে p + q + r হোল স্কোয়ার, -1 থাকলো, ওই যে ভিতর দিকে এমন কিছু একটা আসবে যার জন্য সে অপেক্ষা করতেছে। ভিতরে কি আসবে? এই যে -1 দিয়ে এইটাকে গুণ বিয়োগ ওইটা, তার মানে আমাদের লিখতে হবে এখানে -r + p + q, সূত্রের মাইনাস, তার মানে -2p - 2q এরকম আসে। তারপর দেখো আমাদের এখানে আছে p + q + r হোল স্কোয়ার, -1। এই জায়গায় কি p আছে প্লাসের একটা, মাইনাসের দুইটা, তার মানে মাইনাসের p, কিউরও একই অবস্থা, আর এরও একই অবস্থা, তার মানে -p - q - r। যাদের মাইনাসগুলোকে ধ্বংস করার জন্য এই মাইনাসটা অপেক্ষা করতেছিল। তার মানে আমাদের কিন্তু p + q + r হোল স্কোয়ার, এখানে আরেকটা p + q + r, শেষমেশ কি হবে? p + q + r, সেটার হোল কিউব। এটাকে কিন্তু সাংকেতিকভাবে উদ্দীপকে s নাম দিছিল। তাহলে এখন যদি আমরা s এর মাধ্যমে লিখে ফেলি তাইলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে গেল। আবার একটু রিপিট করি, দেখো এই যে এখানে যেহেতু ভগ্নাংশ আকারে আছে, কমনও নিতে পারো হাফ হাফ হাফ, কিন্তু কমন নেওয়া তোমাদের জন্য একটু কঠিন হবে, বাট গুণ করা অনেক মজা। 8কে 2 2 2, একটা 2 দিয়ে প্রথম সারিকে, আরেকটা 2 দিয়ে দ্বিতীয় সারিকে, আরেকটা 2 দিয়ে তৃতীয় সারিকে গুণ করলাম। তারপর কিন্তু এটা আমাদের বইয়ের পরিচিত অঙ্ক, বইয়ের পরিচিত অঙ্ক, জাস্ট হয়তো অক্ষর চেঞ্জ এবিসির মাধ্যমে থাকে, এখানে আছে পি কিউ আর। তারপর আমরা এই যে
ডান পক্ষের মতো বানানোর জন্য একটু কৌশল অবলম্বন করলাম। বিয়োগের মাধ্যমে করা যায়, যোগের মাধ্যমে করা যায়। আমরা কলাম থেকে কলাম বিয়োগ করলাম, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করলাম, পরে কমন নিলাম, পরে আবার একটা সারিতে না একটা কলামে দুইটা শূন্য আনলাম, পরে 3/3 ভাঙে 2/2-তে লিখলাম। 2/2-তে আমরা আঙ্গুল দিয়ে টিপ দিয়ে মান বের করে ফেলতে পারি, তাতে আমাদের ডান পক্ষের সাথে মিলে গেল।